ছিল। আর এই যারা গুমের সাথে জড়িত অপরাধী সেনা কর্মকর্তা আছেন তাদের বিচার নিয়ে, বিচার কিভাবে হবে, হবে কি হবে না আদৌ, সেই নিয়ে প্রশ্ন ছিল, এখনও হয়তো অনেকের মনে কিছুটা হলেও আছে। আমরা একটু আজকে আলোচনায় বোঝার চেষ্টা করব যারা অপরাধী তাদের বিচার কি পন্থায় হচ্ছে, সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করতে পারি কিনা, এবং আরও যারা অপরাধী আছেন তাদেরও কি বিচার হবে কিনা, বা যারা অভিযুক্ত তাদের সুষ্ঠু বিচার বলতে যদি এখানে কোনো ব্যক্তি থাকেন তারা, সে যদি নিরপরাধ হয় তার বিচারটাও সুষ্ঠুভাবে হবে কিনা, সব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে উপস্থিত আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি জুলকারনাইন স্যারকে। জুলকারনাইন স্যার পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অনুসন্ধানী সাংবাদিক মূলত, এবং আমাদের সাথে আরও আছেন মুক্তাদির রশিদ। মুক্তাদির রশিদ রাজনীতি বিশ্লেষক এবং সাংবাদিক। আমি যদি জুলকারনাইন স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকে, এই যে এত গুজব, বারবার গুজব ছড়াচ্ছে, এই গুজবটা কেন ছড়াচ্ছে সেটা একটু বলি। অনেকে বলেন যে যাহা রটে তাহার কিছু তো বটে, এখানে বটেটা কি, কোনো বটে কিনে ছিল কিনা, বা গুজব যে ছড়ালো মানুষের এই গুজবকে বিশ্বাস করার কোনো কারণ আসলে ছিল কিনা? আসসালামু আলাইকুম রমিও, আসসালামু আলাইকুম, এবং যারা দর্শক দেখছেন আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। তো জেসিন, আপনি জিজ্ঞেস করলেন যে যাহা রটে তাহা বটে কিনা। এখন যাহা রটে তাহা বটে কিনা এটা বুঝতে হলে আপনাকে অনেক অনেক কিছু বিবেচনা নিতে হবে। ধরেন আপনি এমন একটা বাসাতে থাকেন যে বাসার বাথরুমটা বাইরে। তো রাতের বেলা আপনি বাসা থেকে বের হয়েছেন বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, মল ত্যাগ করবেন অথবা যাই করবেন করবেন। এখন আপনার পার্শ্ববর্তী নেইবার আপনাকে দেখে তার আত্মীয়কে ফোন করে বলল যে এই ওই ওই পাশের বাসার লোকটা বের হয়েছে, ও মনে হয় কালকে ওখানে গিয়ে ওয়ালটপকে কোথাও যাচ্ছে চুরি করার জন্য। এখন একটা লোক বাথরুমে যাচ্ছে, তাকে আপনি বানা দিলেন সে চুরি করার পরিকল্পনা করতেছে। এখন যদি আপনার মাথার মধ্যে এরকম কুটবুদ্ধি থাকে অথবা এই ধরনের নোটোরিয়াস জিনিসপত্র সারাক্ষণ দুষ্টামি করতে থাকে অথবা গুতা দিতে থাকে, তাহলে ইট ইজ দ্য প্রবলেম লাইজ উইথ দ্যাট ইন্ডিভিজুয়াল অর দোজ গ্রুপস যারা সারাদিন এগুলো নিয়ে চিন্তা করতে থাকে, যাদের এই সমস্ত কল্পনার জগৎটা খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, তো আমার মনে হয় যে যারা এগুলা করেন, যারা এগুলা ছড়ান, তাদের, আমি তো সেদিন অ্যাকচুয়ালি বললামই যে আমার মনে হয় একরকমের বিকারগ্রস্ততা অথবা এক ধরনের লাইক মানুষ ফ্যান্টাসাইজ করতে করতে একসময় অসুস্থ হয়ে যায়। খুব সম্ভবত এরকম কিছু একটাই হয়েছে। আর না, আমি এ ধরনের কোন রকম লক্ষণই দেখছি না, কারণ এ ধরনের যখন সুযোগ ছিল, সবকিছুই সামনে ওপেন ছিল, তখন যারা এই কাজটি করেন নাই এনাদেরকে বারবারই প্রভোগ করা হচ্ছে আপনারা কিছু একটা করেন, আপনারা এদিকে আসেন। এখন ধরেন এটা তো আপনার পাশের বাসার পাড়ার ক্রিকেট টিম না, অথবা আপনার কোনো পাড়ার মাস্তান চক্র না, অথবা আপনার কোনো ইউনিভার্সিটির গ্রুপ না। এটা একটা অর্গানাইজড বাহিনী। আপনি সারাদিন এদেরকে পোক করতে থাকবেন এবং এক্সপেক্ট করবেন যে তারা রিটালিয়েট করবে, তারা উত্তর দিবে। দ্যাট ডাজন্ট হ্যাপেন। ওকে, বাংলাদেশে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট চেষ্টা চলছে। অনেকে বিভিন্ন ভাবে প্রপাগেট করার চেষ্টা করতেছেন, বিভিন্ন ভাবে পোক করার চেষ্টা করতেছেন। আর গুম খুনের বিচার নিয়ে যদি কথা বলতে হয়, যেহেতু আমরা গুম খুনের বিচার নিয়েই আজকে এখানে আমরা মূল ডিসকাশনে যাচ্ছি, আমার সাথে আমার যে কলিগ, আমার বন্ধু আছে মুক্তাদির রশিদ রোমিও। রোমিও কমপক্ষে হলো দীর্ঘ 14 বছর ধরে, আরো বেশি হবে বোধহয় 15 বছর ধরে গুম খুন নিয়ে কাজ করতেছে। আমি ধরেন গত 9-10 বছর ধরে এই জিনিসগুলোর সাথে কাজ করে আসতেছি। তো আজকে আপনারা যা দেখছেন এগুলা কিন্তু আমার মতো, রোমিওর মতো, তাসনিম খলিলের মতো, এরকম আরো যারা সাংবাদিক আছেন বাংলাদেশে, জাইমা ইসলাম আছেন, এরকম অনেক সাংবাদিকের কাজের ফসল। সুতরাং আপনারা অনেকে, আমি দেখলাম সেদিন লিখছে এটা তাদের ফসল, তারা ঘরে নিচ্ছে। আরে ভাই, যে জিনিসগুলো আপনারা আজকে সামনে দেখতেছেন এগুলো জানলেন কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে। আপনি আয়নাঘরের নামটা কার কাছ থেকে জানলেন? আয়নাঘরের নামটা তো আমি বের করেছি সবার প্রথমে। আপনি তাসনিম ভাইকে জিজ্ঞেস করেন, ইউ উইল টেল ইউ। তো এই যে আজকে আয়নাঘর নিয়ে তো মাতামাতি করেন, এটা, বাট আপনারা আমাদেরকে ভিলিফাই করার চেষ্টা করতেছেন যে আমার মতো লোকরা, রমির মতো লোকরা, আমরা নাকি বিচার প্রক্রিয়া
বাধা দেওয়ার চেষ্টা করতেছে, আমরা নাকি চাই না এদেরকে কোনোভাবে ট্রায়ালের মুখোমুখি করা হোক। এটা কতটা অবনক্সাস, কতটা ডার্টি একটা কথা, অথবা কতটা কতটা ডার্টি মাইন্ডেড লোক হলে অথবা মানসিকতা হলে কেউ এই ধরনের কথা বলতে পারে? তাদের কি কোনো ধারণা আছে আমরা কি ধরনের ঝুঁকি নিয়ে, আমাদের যারা সূত্ররা ছিল, যারা আমাদেরকে সহায়তা করেছে, তারা কতটা ঝুঁকি নিয়ে এই কাজগুলা করেছে? তখন তারা অ্যাকচুয়ালি কোথায় ছিল? আজকে যে এই যে বিচার বিচার করে যে আপনার লাফালাফি করছে কিছু আপনার উন্মাদ চক্র, তখন এক্স্যাক্টলি তারা তখন কোথায় ছিল? তখন তারা কি করছিল? তখন তাদের একজন, আপনার এই যে পান্ডা যেটা, গাধাটা, এটা তখন 2013 সালে চিৎকার মারতেছিল শাহবাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, ফাঁসি চাই, ফাঁসি চাই। শাপলা চত্বরের ম্যাসাকারকে সে লেজিটিমাইজ করতেছিল। তারপরে তার মনে হইলো যে সে ভুল কাজ করছে, তারপরে সে মাফ চাইছে। আর বেটা, তোর এই সমস্ত অ্যাক্টিভিজমের জন্য তো তখন কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট? আমার মনে হয় লোকটা এটা ভুলে গেছে, না হচ্ছে সে এসব মাফ চাচ্ছে। তোদের অ্যাক্টিভিজমের জন্য একটা কিছু সংখ্যক মানুষকে মেরে ফেলা হইলো, তখন তুমি এসে এখন মাফ চাইলে হবে? তুমি এসে এখন সাধু সাজার চেষ্টা করতেছো? এই যে ধরেন এই ধরনের ক্রিপ, বলবো আমি একে ক্রিপ এবং প্যারাসাইট ছাড়া আর আমার কোনো শব্দ ভালো মুখে আসতেছে না। এই যে যখন যেদিকে সুযোগ পায় তখন সেদিকে গিয়ে সে মুখ মারে। তো এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমার মনে হয় যারা বোধ সম্পন্ন আহ, নাগরিকেরা আছেন, শিক্ষিত সমাজের নাগরিকেরা যারা আছেন, এবং সাধারণ যারা এগুলা অবজার্ভ করেন, দিস পিপল মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট এদের ইন্টেনশন কি, এরা কি করতে চায়, এরা কেন এগুলা প্রপাগেট করে, কেন এই ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করে। এগুলা আমার মনে হয় আমলে নেওয়ার সময় এসেছে। সেই জায়গায় আসবো আমি জুলকারনাইন সাহেব, কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গুম সংক্রান্ত যে অপরাধের অভিযোগ উঠেছে, এটা আমরা শুনে আসছিলাম যে তাদের বিচার কি প্রচলিত আইনে হবে নাকি সামরিক আইনে হবে, এবং অনেকেই বলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এটাই আকাঙ্ক্ষিত ছিল, চাওয়া ছিল যে তাদের বিচারটা সামরিক আইনে হোক। এখন যেহেতু প্রচলিত আইনে হচ্ছে, কোনো রকম আপনার কাছে কোনো তথ্য আছে যে আসলে সরকারের সাথে এই বিষয়ে কোনো রকম টেনশন আছে কিনা আইসিটির সাথে সেনাবাহিনীর বা সরকারের সাথে সেনাবাহিনীর? 2009 থেকে 2022 সাল পর্যন্ত একটা ডেটা আছে যেখানে প্রায় 2,500-এর বেশি মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ হত্যা করা হয়েছে, এবং এছাড়াও গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ। আমি যখন দেখলাম যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি তো এটা বেশ ক্লোজলি ফলো করছি, আমি এক্সপেক্ট করছিলাম শুরুর থেকে তারা একটা একটা করে ধাপে ধাপে করে যারা দোষী এদের প্রত্যেককে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। কিন্তু দেখলাম যে এখানে দুটো কেসকে সিঙ্গেল আউট করা হয়েছে, একটা ব্রিগেডিয়ার আজমির কেসটি এবং আরেকটি হচ্ছে মীর আরমান হোসেনের কেস। দুজনই অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতার মাঝখান দিয়ে গিয়েছেন, আট থেকে নয়, প্রায় 8 বছরের মতো, এবং তারা জীবিত অবস্থায় আল্লাহর রহমতে তাদের পরিবারের কাছে ফেরত গেছেন। আমার এটা কনসার্ন যে লোকগুলো ফেরত আসে নাই, যেমন চৌধুরী আলম, ইলিয়াস আলী, এই লোকগুলার কেসগুলো আপনারা কেন প্রথমে প্রায়োরিটাইজ করলেন না? কি কারণে প্রায়োরিটাইজ করলেন না? এগুলা তো, এই ঘটনাগুলো তো এর আগে হয়েছে। তাহলে এটা তো একটা সুষ্ঠু বিচার আমরা এক্সপেক্ট করছিলাম, আমরা চাচ্ছিলাম যেন ঘটনাগুলা ক্রোনোলজিক্যালি আসে। আপনি 2009-এর ঘটনা আগে ট্রিট করবেন নাকি 2012-এর ঘটনা আগে ট্রিট করবেন, 2012 আগে ট্রিট করবেন নাকি 2016 আগে ট্রিট করবেন? এই সিদ্ধান্তটা কারা নিয়েছে, কেন নিয়েছে, এটা আমার মনে হয় আইডেন্টিফাই করা উচিত। এবং সেনা কর্মকর্তাদের বিচার, আপনি যখন সামরিক বাহিনীতে চাকরি করেন, এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে আপনার বিচার সামরিক আইন অনুযায়ী হবে। এখন সামরিক বাহিনীর সদস্যরা যখন কোনো ভিন্ন বাহিনীতে যায়, ডিজিএফআই তে যায় অথবা র্যাবে যায়, তখন তাদেরকে সামরিক বাহিনীর সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করা যায় কিনা, সেটা আমার মনে হয় যারা বিচারিক কাজের সাথে যুক্ত আছেন তাদের দেখতে হবে। এবং আহ এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদেরকে তো অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এখন সামরিক আইনে অনেক কিছুর বিচার করা সম্ভব, এবং আবার যখন এখানে সিভিল বডি ইনভলভ হয়ে যায় তখন সেগুলার বিচার করতে গেলে ইউল হ্যাভ টু ইনভলভ সিভিল কোর্ট। তো আমার মনে হয় যেহেতু এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এখানে সকলের মতামতের ভিত্তিতে এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত
যেখানে ভিকটিম ফ্যামিলি যারা সাফার করেছেন এনারাও স্যাটিসফাইড হন, যাদেরকে আপনি ট্রায়ালে নিচ্ছেন এদের যে ডিফেন্স আছে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে, আমরা আসবো আবারও আপনার কাছে পরে। মুক্তাদির রশিদ, আমি আপনার কাছে আসি। একটা তো হচ্ছে যে কেন আসলে এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, এর মধ্যে দিয়ে আসলে সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা সে বিষয়টা সামনে আসে, সেটা শুনবো আমি। কিন্তু তার আগে আমি যদি এই বিচারটা নিয়ে বলি যে আসলেই সামরিক আইনে বিচার করতে চাওয়া হয়েছিল এবং এখন প্রচলিত আইনে হচ্ছে, সেটা নিয়ে কোনো আসলে টেনশন আছে কিনা একটু শুনবো আপনার কাছে। আর এখন সেনা হেফাজতে যে রাখা হয়েছে এটা নিয়ে আমরা চিফ প্রসিকিউটরের, আইসিডি চিফ প্রসিকিউটরের মন্তব্য আমরা শুনেছি যে তাদের গিয়ে সেনাবাহিনীর গ্রেফতারের কোনো এখতিয়ার নেই। সেই জায়গা থেকে আমি শুনতে চাই যে তাহলে আসলে কি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? ধন্যবাদ কাজী ইয়াসিন এবং দর্শক যারা শুনছেন। আমি ব্যক্তিগতভাবে যে ঘটনাগুলো বা যে অফিসার নাম এসেছে, দুইটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং, বিকজ যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে আমি চিনতাম এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এখন তাদেরকেও আমি, তাদের অধিকাংশকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম আমার কাজের সুবাদে। এবং ব্রিগেডিয়ার আজমি আমার সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন দীর্ঘ বছর, এবং আমি যেহেতু জানতাম যে উনি জীবিত আছেন, আমি কখনো ওনাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করিনি, যে একদিন উনি ফেরত আসবেন। এবং একই আপনি জানতেন? হ্যাঁ, আমার কাছে তথ্য ছিল যে উনি জীবিত আছেন, এবং আমি বারবার মনে হয়েছে যে, এবং এর ক্ষেত্রেও তাই। কিন্তু আমার লেখার মতো ক্যাপাসিটি ছিল না, বিকজ লিখতে গেলে তো আমাকে ওয়েল ফাউন্ডেড এভিডেন্স সহ, বাট আমি জানতাম যেটা উনি জীবিত আছেন। এবং ব্রিটেনে মীর আহমেদ বিন কাশেম, যাকে নিয়ে মানে কাশেম সাহেবের ছেলে যার কথা বলছি, ওর জন্য যে ক্যাম্পেইন হয়েছে সেই ক্যাম্পেইনটা আপনারা জানেন। তো এই 4-5টা ঘটনা যে আপনি একবারে যদি নিয়ে আসেন এবং সেখানে দেখেন 26 জনের ভেতরে 15 জন এখন সেনা হেফাজতে আছে, এবং সেই যেখানে তারা আছেন তারা যেদিন কোর্ট অ্যানাউন্স করেছে তার আগের দিনই তাদেরকে ওইখানে লগ এরিয়াতে ক্লোজ করা হয় এবং একটা বিল্ডিংকে তারা আজকে সাব জেল ঘোষণা করেছে, করে সেখানে রাখার ব্যবস্থা করেছে। এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের সব ধরনের কানেকশনস তারা আজকে থেকে ডিসরাপ্টেড হয়ে গেছে। আমার কাছে বিষয়টা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার ভিতরে এদের অনেকের সাথে আমার পরেও কথা হয়েছে, যখন তারা ক্লোজ হয়েছে তারপরে তাদের ভেতরে দুই ধরনের রিয়াকশন আছে। এক, যে আমি তো একটা স্ট্রাকচারের ভিতরে ছিলাম, আমি তো ব্রিগেডিয়ার আজমি যখন গুম হয়েছে তখন তো আমি র্যাবেই ছিলাম না, তাহলে কেন আমি এটার জন্য প্রসিকিউটেড হচ্ছি? আবার মাইকেল চাকমা যখন হয়েছে তখন তো আমি ছিলাম না, আমি কেন হচ্ছি? এরকম প্রশ্নটা আছে তাদের ভেতরে। কিন্তু আপনি তাহলে কমান্ড যে রেসপন্সিবিলিটি আপনার কাছে আছে সেটাকে আপনি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করবেন কিনা? এখন আর্মির বিষয়টা হচ্ছে কি, এইরকম ঘটনাটা কিন্তু বিরল। আপনি যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক্সিকিউশনের পরে, মানে তাকে তার শাহাদতের পরে একটা বড় অংশকে বিচারের ভিতরে নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু সেনা আইনের ভিতরে হয়েছে, বিকজ ওইটা সবাই আর্মিতে তখন সার্ভ করছিল। বিডিআরের দুই ধরনের মামলা হয়েছে। এক, বিডিআরের ভেতরে বিদ্রোহের জন্য, সেটার বিচার হয়েছে সর্বোচ্চ সাজা সেখানে 7 বছর, সেটার অবশ্য পরে আইন সংশোধনিত হয়েছে। আর যারা হিউম্যান ক্রাইম করেছে, ফর এক্সাম্পল যারা মার্ডার করেছে, যাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের মতো বড় বা বোম বা গুলির ঘটনা ঘটেছে, তাদেরকে কিন্তু আমাদের পেনাল কোর্টে করেছে। অ্যামিকাস কিউরিরা তখন এইভাবে মতামতটা দিয়েছিলেন। তো আমার কাছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো আর্মি নিজে করেনি, আর্মির অফিসাররা মাদার ইউনিট থেকে বের হয়ে এসে ইদার ইন ডিজিএফআই অর ইন র্যাব তারাই কাজটা করেছেন, ঠিক আছে? তো এই দুইটাই তো আর্মির বাইরে। তো আর্মির বাইরে থাকলে আর্মির যে অফিসারগুলো তখন তো ওই বাহিনীগুলোতে ন্যস্ত করে দেওয়া হয়েছে, সে তাকে কিভাবে সেনাবাহিনীর ইয়েতে করবে? এখন বলতে পারেন যে সেনাবাহিনীর কর্মকর্তা এই আইনে হয়তো এটা কাভার করে, ভালো কথা, কিন্তু যে মানুষটা আর্মিতে এই মুহূর্তে নাই তাকে আপনি আর্মির ভিতরে যদি সে যদি চ্যালেঞ্জ করে যে আমি তো সিভিল আইনে বিচার চাই, যেমন কর্নেল হাসিন বলতেন যে আমাকে সিভিল আইনে বিচার করেন, এবং উনি মুভও করেছিলেন হাইকোর্টে পরবর্তী সময়। কিন্তু এবং এদের অনেকেই খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে যে ভাই, আমরা
তো সবাই আমাদেরকে এখন একটা অপরাধীর দৃষ্টিতে দেখছে। আমি মনে করি যে আমাদের জনগণের আমি এই কিছুক্ষণ আগে প্রসিকিউটরদের সাথে কথা বলছিলাম এবং তাদের কাছে আমি একটা জিনিস ভালো দেখেছি, প্রসিকিউটরদের কাছে তারা একটা সুন্দর কথা আমাকে বলেছেন যে আমরা যেমন ভিকটিমের জন্য জাস্টিস চাই, অফকোর্স যে অ্যাকিউজ তার জন্য জাস্টিস চাইবো, জাস্টিসটা আমাদের এইটা। এবং তাদের কাছে যেটা আমি যারা এখন অভিযুক্ত হিসাবে যাবেন, অর্থাৎ এখনো অ্যাকিউজ মানে তাদের ইয়ে করা হচ্ছে, এই অ্যাকিউজদের কিন্তু এক ধরনের ভীতি কাজ করে। তারা অনেক মানুষকে মিডিয়ার সামনে এনেছেন, কিন্তু আমি রিভেঞ্জ হিসেবে ওদেরকে আবার মিডিয়ার সামনে মিডিয়া ট্রায়াল করা, এটা তাদের জন্য খুব প্যাথেটিক হয়ে যাবে। আমি মনে করি যে এটা একটা নতুন সূচনা হতে পারে বাংলাদেশের জন্য, যে এই ধরনের বিচার প্রক্রিয়া আনার জন্য নট নেসেসারিলি আপনাকে মিডিয়া হাইপ করতে হবে, মিডিয়াতে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বিচারটাকে প্রভাবিত করবে। এতে করে আমাদের মনের মাঝে কিন্তু বারবার সেই 2013 সালের কথা মনে আসবে। যে এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে এই ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আমরা দেখেছি যে অনেক সময় অভিযোগ এসেছে, মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। আমরা সেক্ষেত্রে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের কথাও আমরা 111 পিরিয়ডে যদি উল্লেখ করি, তখন যা হয়েছে এবং এর পরবর্তীতেও সেই মামলা নিয়ে যে ধরনের তথ্য বাইরে এসেছে। তো এটা তো মানে আপনার যখন বিচার হয় তখন সুষ্ঠু বিচার হলে শেষ পর্যন্ত নিষ্পত্তিটার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে যদি হয়, তখন কেউ যদি নিরপরাধ হয়ে থাকে তার সেই নিরপরাধ বিষয়ে প্রমাণ হবে, সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু সাধারণ নাগরিকের চাইতে তাদের যে বাড়তি একটা প্রিভিলেজ তারা পাবে কিনা, সেই প্রশ্নটার মীমাংসা এখানে কি করে হবে? আমার কাছে মনে হয় কি যে ইনসাফটা এখানে প্রয়োজন, ইনসাফটা উভয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আপনি একজনকে একটা সাব জেল বানিয়ে রাখছেন, এটা দিয়ে ইনসাফ বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই। বরঞ্চ যে মানুষটি আপনি জাস্ট আপনার আইটা আপনি নিজেকে ওইখানে কল্পনা করে দেখেন, সে যদি ওইখানে থেকেও কোর্ট যদি তাকে সুষ্ঠু বিচার করতে পারে, বিচারটা হওয়া প্রয়োজন। তাকে তো আপনি অনেকে তো আমরা দেখেছি যে আপনারা মনে করছেন সে জেলে আছে, সে তো পিজির বেডে শুয়ে থাকছে, এরকম বহু মানুষকে আমরা দেখেছি, সম্রাটের মতো মানুষদেরকে। প্রশ্ন হচ্ছে আইসিটি কি তাদের গ্রেফতার হিসেবে গণ্য করছে কিনা? কারণ আইসিটি তো বলছে তাদেরকে আদালতে সোপর্দ করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। আইসিটি দেখবেন যে এইটাকে একটা এক্সাম্পল সেট করবে, কারণ এই বিচারটা কেবলমাত্র কিন্তু এই 26 জনের বিচার না, এইটা দিয়ে একটা বড় ধরনের মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে সমগ্র জাতির। কারণ একটা অপরাধ তো বাংলাদেশে গত 15 বছর হয়েছে, গুমের ঘটনা ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। গুম যে হয়েছে, যেমন ধরেন কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ব্রিগেডিয়ার মানে মেজর জেনারেল ছিলেন জিয়াউল আহসান। জিয়াউল আহসান তো স্বীকার করেন যে তিনি কোনো অপরাধী করেননি, তিনি বলেন যে তিনি কোনো অপরাধী করেননি। কিন্তু আমরা যারা জানি যে উনি অপরাধের সাথে, উনি প্রকাশ্যে বলতেন যে মেরে ফেলছে, কি হয়েছে। এই মানুষগুলোকে তো আপনাকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় যদি আপনি না আনেন, দেশে পরবর্তী কোনো সরকারি আর আইনের শাসন কায়েম করতে পারবে না। এখন আর্মির উচিত এদেরকে যেমন আইনি সহায়তা দেওয়া, যদি তারা মনে করে যে আইনে, একই সঙ্গে প্রসিকিউশনের উচিত মিডিয়া ট্রায়ালের বা মিডিয়া হাইপ তুলে গণজাগরণের মতো পরিস্থিতি সৃষ্টি না করে প্রকৃতপক্ষে গণমাধ্যমের মানে সুষ্ঠু রিপোর্টিং এর মাধ্যমে একটা ন্যায় বিচারকে নিশ্চিত করা। ওকে, ফিরছি আমি, কিন্তু ওই জায়গাটা একটু স্পষ্ট বুঝতে চাই আমি রোমিও আপনার কাছ থেকে, যে আপনি বলেন যে প্রসিকিউটরের সাথে আপনার কথা হয়েছে, তো প্রসিকিউটরের সাথে কথা বলার পরে কি মনে হয়েছে যে তারা গ্রেফতার হিসেবে গণ্য করছে এখন? আমি এই বিষয়টা নিয়ে আমি আগ্রহী না, কারণ আর্মি যখন বলেছে যে তাদের হেফাজতে আছে, এগুলো হচ্ছে খুবই ব্যুরোক্রেটিক, খুবই ছোট বিষয়। মানে এত বড় বিষয়টা দেখেন, এত বড় একটা আর্মির এতগুলো অফিসারকে জেনারেল ওয়াকারুজ্জামান তার কমিটমেন্ট, তিনি 5 তারিখে যে কমিটমেন্টটা দিয়েছিলেন, 1 বছর পরে এসে সেই কমিটমেন্টটা উনি রাখছেন এবং অফিসারদেরকে অ্যারেস্ট করেছেন। মেজর জেনারেলরা অ্যারেস্ট হয়ে জেলে প্রত্যেকদিন যাচ্ছেন। জেনারেল হাসানের মতো সবচাইতে প্রভাবশালী শেখ হাসিনার সময়কার অফিসার, আমাকে উনি নিজে বলতেন যে আপনারা কি করবেন আমরা দেখব। উনি আমাকে বলতেন, আমি যখন বলতাম যে আপনি হিউম্যান রাইটস ভায়োলেট করছেন, তখন উনি বলতেন আপনারা কি করতে পারবেন দেখবেন। ইউ সি, উনি কোর্টে আসছেন, ওনার বোন ওনাকে লিগাল সাপোর্ট দিচ্ছেন, সব কিছু রাষ্ট্র ব্যবস্থা করছে। আমরা চাই যে এই সুবিধাটা থেকেই উনিও জাস্টিস পাক এবং যে যার সাথে ঘটনাটা ঘটেছে
চৌধুরী আলমের সাথে ঘটনার সাথে উনি সরাসরি আমরা ঠিক জড়িত। এই বিষয়টা আসবো যে অন্য মামলার যা কেসগুলো মানে এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে যেমনটি স্যার উল্লেখ করলেন জি, জি, যে ইলিয়াস ইলিয়াস আলীর আলীর কথা সাথে- সেগুলো কেন এখনো গুরুত্ব পায়নি এটা কথা বলবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকুন, ছোট একটা বিরতি নিচ্ছি। আমি জুলকারনাইন স্যার, আমি আপনার কাছে আসছি। আমরা দেখলাম যে একজন অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আসলে হেফাজতে পাওয়া যায়নি, তিনি আসেননি, তিনি বলেছেন যে তিনি আসলে লয়ারের সাথে কথা বলতে, আইনজীবীর সাথে দেখা করতে যাচ্ছেন, কিন্তু তারপর তাকে আর পাওয়া যায়নি। আপনি এবং এই মেজর জেনারেল কবির আর তার সম্পর্কে যতটুকু আমরা জানি যে তিনি শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, কিন্তু পরেও তাকে এই সরকারের সময়ও গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে যিনি শেখ হাসিনার সময় ছিলেন, শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, সেরকম সেনা কর্মকর্তা তিনি এই সরকারের সময়ও গুরুত্বপূর্ণ একটি পদে আসীন ছিলেন এবং তাকে পাওয়া গেল না, মানে তিনি আর ফিরে আসেননি। আপনার মন্তব্য শুনে। আমি লাস্টে বুঝতে পারিনি। আমি যেটা বলতে চেয়েছি যে এই সেনা অফিসার মেজর জেনারেল কবির যিনি আসলে আসেন, যিনি সেনা হেফাজতে নেই, আইনজীবীর সাথে দেখা করতে যাওয়ার পর তিনি আসলে অনুপস্থিত, হয়তো পলাতক আছেন, এই সেনা কর্মকর্তা কিন্তু শেখ হাসিনার সরকারের সময়ে তার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন, শেখ হাসিনার সামরিক সচিব তিনি ছিলেন। হ্যাঁ, এবং এই কর্মকর্তা এই সরকারের সময় তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তো আমি জানতে চাইছি যে এমন একটি পদে যিনি ছিলেন শেখ হাসিনার সময়, এই সরকারের সময়ও তাকে সুবিধা দেওয়া হয়েছে, এই সরকার কেন এই কাজটি করেছিল, এবং এই ব্যক্তি কিন্তু এখন নিখোঁজ হয়ে গেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই সরকারের সময় 5ই আগস্ট পরবর্তী সময় তাকে কমান্ড্যান্ট এসআইএনটি হিসেবে বোধহয় অ্যাসাইন করা হয়েছিল, স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স, এসআইএনটির কমান্ড্যান্ট ছিলেন উনি সিলেটে, এবং সম্প্রতি তাকে তার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্পণ করা হয়। এবং এই ঘটনার একদিন আগে অথবা এই 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 অ্যারেস্ট আদেশ যেদিন আসে তার পরদিন উনি বোধহয় তার স্ত্রীর কাছে বলেন যে উনি একটু বাইরে যাচ্ছেন লয়ের সাথে দেখা করতে, তারপরে তিনি উধাও হয়ে যান। তো এত সিনিয়র একজন কর্মকর্তা, ওনার মধ্যে তো এতটুকু বোধ থাকা উচিত ছিল যে যেন এভাবে না পালিয়ে গিয়ে উনি তার বাহিনীর প্রতি আরো অসম্মান বহন করে না আনেন। এবং তাকে তো ওইখানে দেওয়া উচিত ছিল কিনা সেটা অবশ্যই সামরিক কর্তৃপক্ষ বিবেচনা নেওয়া উচিত, কারণ এরকম এরকম একজন ব্যক্তি যিনি এত ক্লোজলি ওখানে সার্ভ করেছেন। এছাড়াও আমরা জানি যে শেখ হাসিনার খুবই ক্লোজ একজন একজন ব্যক্তির ছেলেও প্রধান উপদেষ্টা সামরিক সচিব ছিলেন না অনেকদিন পর্যন্ত, এখনো আছেন মনে হয়, সম্প্রতি পোস্টিং হয়ে গিয়েছেন আপনার, উনি প্রধান উপদেষ্টার কার্যালয়তে ছিলেন। তো এইগুলা কারা ডিসাইড করে, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওনার যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ওনারও হয়তো জিনিসগুলা দেখা উচিত। সবই তো আর সবই যদি আপনি সেনাবাহিনীর উপরে চাপিয়ে দেন তাহলে তো হবে না, আপনি তো একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, ওনাকে তো এগুলা দেখতে হবে। ওকে, একটি কনফিউশন আমরা দেখলাম যে আসলে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা যখন জারি হলো তখন এটা পৌঁছায়নি। আমরা শুনলাম যে প্রথমে 11 অক্টোবর একটা সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি জানান যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা এখনও তাদের হাতে পৌঁছায়নি, কিন্তু দ্য ডেল্টাগ্রাম বলে একটি পত্রিকায় সেখানে কিন্তু রিপোর্ট করছে তার আগেই এটি সার্ভ করা হয়েছিল। এই কনফিউশনটা কেন আসলে, হোয়াট ডু ইউ থিঙ্ক? তার আগে এটি সার্ভ করা হয়েছিল কয় তারিখে? 8 তারিখে? 9 তারিখের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, 9 তারিখ কি বার ছিল? 9 তারিখ কি বার ছিল? আচ্ছা, 11 তারিখে কনফারেন্স করা হয়েছে, 9 তারিখে এটা আমার ঠিক এখন দেখতে হবে। 9 তারিখে 9 তারিখে ছিল থার্সডে। আপনি যদি 9 তারিখে একটা সরকারি ডাক রিসিভ করেন, যিনি রিসিভ করেছেন উনি একজন সার্জেন্ট, বোধহয় সার্জেন্ট পদবীর কেউ একজন রিসিভ করেছেন, এবং উনি 3টা চিঠি উনি একা রিসিভ করেছেন। তো শুক্রবার শনিবার দিন তো বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন কাজ করে না, দাপ্তরিক কাজকর্ম হয় না, সুতরাং সেটা আপনি পেতে পেতে হয়তো সানডে পর্যন্ত হবে, এবং সানডেতে ওনারা কখন পেয়েছেন সেটাও আপনাকে দেখতে হবে। আমরা তো আর জানি না যে ওদের কাছে কখন গিয়ে ডেলিভারি করা হয়েছে।
রিসিভ করেছে একজন সার্জেন্ট দুপুরবেলা, আপনার থার্সডেতে অফিস আওয়ারের পরে। সুতরাং ওইটা এই কারণেই হয়তো তারা পায়নি। ওকে, এবং এই ধরনের দাবি করা যে এটা তারা পেয়েছে, মিথ্যা কথা বলছে, আপনার কাছে কি মনে হয় একজন মেজর জেনারেল পদের কর্মকর্তা পাবলিক অ্যাড্রেস করতেছেন, উনি এসে একটা মিথ্যা অথবা অসত্য তথ্য পাবলিকলি ভাবে বলবেন যে আমরা চিঠি পাইনি, যে এখানে না। চিঠি ডিসপ্যাচ করা হয়ে গেছে? না, এগুলো একদমই না, আসলে just, একদমই না। কিন্তু এই তাই না? আলোচনাগুলো, কনফিউশনগুলো আছে, ছড়ানো হচ্ছে, কেউ কেউ বলছে সেই বিষয়টা নিয়ে না, আমার যারা কথা আছে। ছড়াচ্ছে আমরা জানি এরা কারা করছে, কাদের পৃষ্ঠপোষকতায় করছে। রোমিও জানে এগুলা কারা করছে, কি উদ্দেশ্যে করছে। তো যারাই এগুলা করছে এদেরকে কিন্তু সবাই চেনে। সবাই না চেনে, অন্তত আমরা এদেরকে চিনি। যাদের এদেরকে চেনা দরকার তারা এদেরকে ভালো করে চেনে। কারা হঠাৎ করে এগুলা করা শুরু করেছে, সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ এগুলা করছে না। উদ্দেশ্যটা কি তাহলে? হোয়াট ডু থিংক? উদ্দেশ্যটা হচ্ছে, তাহলে তো আমাকে এখন অনেক কথা বলতে হবে। যাই না, একটু জেসিন, হ্যাঁ? গভীরেই যাই। আমার মনে হয় আগে রোমিও শেষ করে নিই, আচ্ছা, আমি তারপরে তুমি আসছি। আবার আমার ওকে, কাছে। ওকে। হ্যাঁ। মুকিদের এরশাদ রোমিও, আসলে উদ্দেশ্য কি? মানে এই অস্থিরতা সৃষ্টির পেছনে মানে কি লাভ হবে, কার লাভ হবে? আগে একটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর তাদের অধিকাংশের ব্যাপারে আমার অত্যন্ত আত্মবিশ্বাস আছে, অধিকাংশের ব্যাপারে। বিশেষত তাজুল ইসলাম, তাজুল ভাইকে আমি দীর্ঘ বছর ধরে চিনি। ওনার ব্যাপারে আমার অনেক হাই হোপ আছে এবং আমি বিশ্বাস করি যে যাদেরকে উনি হেফাজতে পাচ্ছেন, সেনা হেফাজতে, তাদের প্রতি তার টিম চেষ্টা করবে সর্বোচ্চ জাস্টিস এনশিওর করার। ওকে, এটা আমি আমার একটা বিশ্বাস। এটা আমি ফ্যাকচুয়ালি বলতে পারছি না, যেটা শেষ হওয়ার পরে বলতে, এটা আমার বিশ্বাস। এবং এইটুকু দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচয়, কাজ দেখে আমি এটা বলছি। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমাদেরকে কনফিউশন ক্রিয়েট করতে সহায়তা করছে, যে বিষয়টা অ্যাভয়েড করা যেত। যেমন ধরেন, যেদিন ব্রিফিং হয়েছে সেদিন আমরা দেখলাম ইউএনের একজন অফিসার এখানে, ঠিক আছে? আমরা জানি যে ইউনাইটেড নেশনস পুশ করেছে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা দেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক, আমাদের ইউএন করিডোরটাকে এনশোর করার জন্য। এবং গোয়েন লুইস উনি চলে যাচ্ছেন খুব দ্রুত। তাদের একজন অফিসার এই প্রেস কনফারেন্সে, আমার প্রশ্ন হচ্ছে এটা কি ইউএন ব্যাগড কোনো ট্রায়াল হচ্ছে কিনা? তাহলে ইউএনের অফিসার এখানে কি করছিলেন প্রেস কনফারেন্সে? আপনি দেখা করতে আসছেন, হুইচ ওয়াজ ফেয়ার, কিন্তু আমি ফ্রেমে দেখতে পাচ্ছি যে ওইখানে ইউএনের একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে আছেন। তাহলে কি এটা ইউএন ব্যাগড ট্রায়াল কিনা? সো আমাদের এটা একটা কনফিউশন ক্রিয়েট করে। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে সরকারের সাথে সম্পৃক্ত মানুষ যারা, তারা বা ধরেন গুম কমিশন বা তারা হঠাৎ করে যে একটা বড় বাস তৈরি করলো, একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করলো যে হ্যাঁ এরা আসলে ক্রিমিনাল এবং এদের বিচার হবে, এদেরকে করতেই হবে। আমার কাছে মনে হয়েছে যে এতে করে ট্রাইব্যুনালকে কিছুটা হলে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যেটা জাস্টিসের জন্য ঠিক না। আপনি সামাজিকভাবে যদি প্রভাব বিস্তার করতে চান, তাহলে আপনি কি ওই শাহবাগকে ইনজাস্টিসের একটা উদাহরণ বলতে পারবেন না। কারণ ওইটা তো শাহবাগ কিভাবে আমরা দেখেছি, কি ভয়ঙ্করভাবে আমাদের চোখের সামনে ফ্যাসিবাদকে উত্থান দিতে বা ফ্যাসিবাদের উত্থান হতে সহায়তা করেছে। আমরা তো ভয়ে ট্রমার ভিতরে থাকি। আমরা দেখেছি যে হঠাৎ করে জামাতপন্থী রাজনৈতিক মানে সমর্থিত যারা, আপ বাংলাদেশের মতো যারা খুবই প্রভাব, ফেসবুকে যাদের অনেক লোকজন আছে, তারা কিভাবে হঠাৎ করে এসে ইয়ে করা শুরু করলো, ওই মানে কি প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের হিউম্যান চেঞ্জ করা শুরু। এরকম আরও অনেক সংগঠনকে আমরা দেখেছি ফেসবুক বা প্রভাব। থার্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে গুম কমিশন এই কাজগুলো, তার কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। সে ঠিক যেদিনই এই ওয়ারেন্টের বিষয়গুলো হচ্ছে সেই দিনই তারা ভিডিও দিয়ে মানে খুব গভর্নমেন্ট একটাকে প্রভাবিত করার চেষ্টা করলো। কি একটা তাদের একটা ভিডিও আপনি দেখেছেন, এবং ভিডিওটা যথেষ্ট কনসার্নিং কেন? ওনারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছেন বারবার। আমি এটা শুরু থেকে বলে আসছি যে মুসলমানরা বাংলাদেশে একটা আতঙ্কের ভিতরে আছে এবং মুসলমান হওয়ার কারণে তাদেরকে জঙ্গি বানায় সবাইকে এই অফিসারগুলো অ্যারেস্ট করেছে এবং মুসলমান খাতরে মেহে এরকম একটা ন্যারেটিভ এই গুম কমিশন তৈরি করার চেষ্টা করছে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই
আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভবিষ্যতে। এই কেননা এরকম হিন্দু খাতরে মে হ্যাঁ এই বয়ান দিয়ে মোদি ক্ষমতায় এসেছিল 2014 সালে। আর আপনারা জানেন যে এই কমিশনের একজন আছেন যার পরিবার শিবির এবং জামাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেই মানুষটি যখন অতিরিক্ত ফেসবুকে লেখালেখি করে এই বয়ানগুলো তৈরি করেন, তার সাথে আরও বিদেশ থেকে পিএইচডি করতে আসা লোকজনকে নিয়ে অযাচিতভাবে হোক বা বিভিন্ন প্রভাবের মাধ্যমে এই লোকদেরকে দিয়ে গবেষণার কাজ করেন। তারপরে ইন্ট্রোগেশনের সময় অনির্ধারিত অফিসাররা মানে অনির্ধারিত ব্যক্তিরা ইন্ট্রোগেশনের সময় উপস্থিত থাকেন, তখন আমাদেরকে মনে হয় যে এটা প্রভাবিত করার জন্য একটা পক্ষ কাজ করে থাকতে পারে, যেটা ফেয়ার ট্রায়ালের জন্য খুবই খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভবিষ্যৎ রেফারেন্সে। আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু হোক। আমরা চাই কোনো অবস্থাতেই এদের বিচার হতেই হবে, সুষ্ঠু বিচার হতে হবে, এবং সেই বিচারটা হতে হবে চুলচিরা বিশ্লেষণের ভিত্তিতে, জাস্ট বয়ানের ভিত্তিতে না। কিন্তু সেই বয়ান তৈরি করতে গিয়ে যখন আমরা দেখি যে একটা রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোর ক্ষিপ্রতা, তখন আমাদেরকে এই প্রক্রিয়াটা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হওয়ার মতো এলিমেন্ট সামনে তুলে ধরে। ওকে, আমি একটু স্যারের কাছে শুনতে চাই যে বিচারের প্রসঙ্গ যখন আসছে, আপনি বলছেন যে এই আসলে গুম সংক্রান্ত অপরাধ আমরা দেখছি 2009-এর পর থেকেই ঘটে এসেছে। তো এর আগে যাদের গুম করা হয়েছিল তাদের বিচার কেন এখনো পর্যন্ত, তাদের এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের কেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো না, সেই বিষয়টা আপনি বলছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি প্রধান প্রসিকিউটরের কাছ থেকে তথ্য জেনেছেন, সেই মর্মেই তিনি বলছেন যে আর কোনো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তাহলে আরও যারা অপরাধী আছে তাদের কি আসলে বিচারের আওতায় আনা হবে না, নাকি আসলে আপনিও মনে করেন যে আর কোনো অপরাধী নেই? এই কথাটি উনি কেন বলেছেন সেটার উত্তর তিনিই বলতে পারবেন, যে উনি এই প্রশ্নটি কেন বলেছেন। কারণ আমার জানা মতে এখন আর অনেকেই আছেন যাদের যারা এসবের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে এখনো আনা হয়নি এই আদালতে, তাদের এগেইনস্টে এখনো কোনো রকমের ওয়ারেন্ট ইস্যু করা হয়নি। তো আমার স্টেটমেন্ট আমি আগে যেটা বলেছিলাম, আমি সেটাই আবারও রিপিট করছি যে এই ঘটনাগুলোর প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া উচিত এবং এটা সিরিয়ালি আসা উচিত, আপনাকে প্রায়োরিটাইজ করা উচিত। যে যেহেতু এই যারা ভুক্তভোগী হয়েছে, যাদের পরিবার সদস্যকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদেরও তো একটা রিমোর্স আছে, তাদেরও তো একটা পরিতাপ আছে। তারা তো চাচ্ছে যে তাদের সদস্যতা ফেরত আসুক, অথবা অন্তত জানুক যে তার ফাইনাল ডেস্টিনি কি ছিল, কি ঘটেছে তার সাথে করে। আপনি তো তাদেরকে কোনো ক্লোজার দিতে পারছেন না। সেই ক্লোজারটা কখন আমরা পাবো? অ্যাটলিস্ট সেই অ্যাসুরেন্সও তাদেরকে আমরা দিই। তো আমার মনে হয় এখানে এই বিচারের ক্ষেত্রে এই যে রোমিও একটু আগে যেটা বললেন, যে এখানে বেশ স্ট্রং একটা পলিটিক্যাল ফোর্স আছে এর পেছনে, উইচ ইজ ভেরি মাচ ট্রু। আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে। একজন সাবেক সেনাপ্রধান গুম কমিশনের কাছে গিয়ে তার সাক্ষ্য দিয়েছেন। গুম কমিশনের রোমিও যে ব্যক্তির কথা বলেন, উনি ছাড়াও একজন উপদেষ্টা আছেন। ওই উপদেষ্টার সাবেক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে উনি ওনার পরিবারের অনেকে যুক্ত, ওই প্রতিষ্ঠানের একজন কর্মী আছেন এই গুম কমিশনে। আরো আছেন আমাদের সর্বজন নন্দিত লিটন ভাই, এবং এটার যিনি চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাহেবের একটা পাস্ট আছে। চেয়ারম্যান সাহেবের সাথেও বিশেষ একজন ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক আছে বলে আমরা জানি। তো যেটা হয়েছে, যে জেনারেল সাহেবের কথা বললাম, সাবেক সেনার প্রধান, উনি প্রতিনিয়ত এমন সব কথাবার্তা লিখে গেছেন যেটা বিশেষ ব্যক্তি কি, একটু আমরা কি জানতে পারি কিনা এটা? আমি এখন সেটা বলতে আগ্রহী না। সেটা যারা জানার সেটা তারা জানেন। তো যেটা হয়েছে, ওই যে আপনার জেনারেল সাহেব যেটা করেছেন, উনি বহুত কিছু লেখা শুরু করলেন, বহুত ইতিহাস, বহুত কিছু উনি তুলে ধরলেন। এবং আমরা জানি যে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার হয়ে আসছে একটা বিশেষ চক্র, ওই যে বলেছিলাম আগে,
ছোটন চক্র এখন কিন্তু এখনো বেশ ভালোভাবে সক্রিয়, এখন অত্যন্ত পরিকল্পিতভাবে তারা অপারেট করছে। তো তারা এই সমস্ত লেখা টেখাগুলা তৈরি করে দিয়ে জেনারেল সাহেবকে দিয়ে তারা এগুলা পোস্টার্স করাতো, জেনারেল সাহেব এগুলা ক্রস চেক করাতে তাদের সাহায্য নিতেন। তো তারপরে হলো কি একদিন এই জেনারেল সাহেবকে গুম কমিশনে ইন্টারভিউতে বলা হতো। তো উনি তো গিয়ে ইন্টারভিউর মতো করে দিয়ে আসলেন, ওনার বয়ান দিয়ে আসলেন। এবং ইন্টারেস্টিংলি 2009 সাল থেকে কিন্তু বাংলাদেশে যে জেনারেলরা ছিলেন সামরিক বাহিনীর প্রধান, আহ, তাদের মধ্যে কিন্তু আর কেউ যাননি এই এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। দুজন তো পলাতক বললো, আমি আমি দেশে নাই। আপনার জেনারেল শফিয়া একজন আর জেনারেল আজিজ, এই দুজন তো দেশে নাই, কিন্তু অন্তত আরো দুজন জেনারেল এখনো দেশে আছেন। তো এবং তাদের সময়ও কিন্তু গুম খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, আপনি মানুষ গুমের শিকার হয়েছে। তো তারা কেউ নাই, কিন্তু এই মাঝখান দিয়ে এই জেনারেল সাহেব, যিনি অত্যন্ত লাইক বেশ লম্ফঝম্ফ করছেন, এখনো করে চলেছেন, ওনার একটা ডিজায়ার আছে কোথাও একটা ভালো পদ পদবি পাওয়ার, উনি কেন এত ডেলিভারেটলি গেলেন? তাহলে উনি গেলে অন্যরা কেন গেল না? অন্যদেরকে তাহলে কেন ডাকা হলো না? সেটা কি একটু চিন্তা করা উচিত না? সেটা কি একটু আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত না? ওকে, সাধারণ মানুষ হয়তো কিছুটা তথ্য কিছু বুঝবে, দর্শকরা পুরোটা হয়তো বুঝবে না, কারণ কিছু বিষয় অস্পষ্ট থেকেই যাচ্ছে। আমি আসবো আর রোমিওর কাছে একটু জানতে চাই আমি বিষয় রোমিও, যে অনেক কিছু আমরা মানে অস্পষ্ট, রাইট? আমরা এই যে সরকারের ভেতরে সরকার এই কথাটাও আমরা বলে আসছি। তো এখন যেমনটা এখন শুনলাম যে আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। হোয়াট ডু ইউ থিঙ্ক আসলে কি হচ্ছে এখানে? না এত সিরিয়াস হলে তাহলে আর কারো বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই কোনটা বলতে হচ্ছে, নাকি আসলে কোনো টানাপোড়েন থেকে এরকম বলতে হচ্ছে? আমার মনে হয় যে প্রেস সচিব যে কথাটা বোঝাতে চেষ্টা করেছেন যে যেহেতু একটা মানে গুজব ছড়ানো হচ্ছিল যে অমুককে, যেমন ধরেন আপনি জানেন কি না যে পুলিশ অফিসাররা 5 আগস্টের পরে যারা একটু বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সাথে ছোটোখাটো জড়িত, তাদেরকে এক্সটোর্ট করার জন্য কিন্তু একটা গ্রুপ রেডি হয়ে গেছিল। তারা বিভিন্ন জায়গায় যে তাদেরকেও মানে এক্সটোর্ট করছে। সো এরকম যাতে একটা প্রেক্ষাপট না তৈরি হয়, যাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়, কারণ এটা ডিসিপ্লিন ফোর্স এবং এই ফোর্সের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিসিপ্লিনটা ধরে রাখা, কারণ বাংলাদেশ খুবই ক্রিটিক্যাল জ্যাংচারে আছে এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার একটা খুব স্ট্রং নেইবার আছে, যে নেইবার বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে খুব একটা পপুলার না। এবং আর একটা বড় 2টা সমস্যা আমার কাছে রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমার তিস্তা ব্যারেজের সঙ্গে যদি আমার চায়নার প্রজেক্ট হয়, সেটা আমার নেইবার ইন্ডিয়া কখনোই পছন্দ করবে না। চায়না বাদে যে কারোর সাথে সম্পর্ক হয়তো তারা অ্যাকসেপ্ট করবে, সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন। এবং সেখানে আপনি দেখেন সেই চায়নাতে সেনাপ্রধান সম্প্রতি ভিজিট করে এসেছেন, ফলে চায়নার বিরুদ্ধে যে বড় আন্তর্জাতিক দেশ মানে যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আমেরিকার মতো যে প্রভাবশালী দেশগুলো, তাদের তো একটা কনসার্ন আছেই। সেই একই সময় আবার ধরেন আপনার রয়েছে এই করিডোর ইস্যুটা রয়েছে, করিডোর ইস্যুটা আনরিজলভড, এবং করিডোর ইস্যুর জন্য একজন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের একটা অ্যাসাইনমেন্ট বলতে পারেন এটা ছিল, যেটা আপনারা জানেন যে তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি এটা মুখ ফসকে হোক আর ডেলিভারেটলি হোক, উনি যখন এটা জানিয়ে দিলেন মিডিয়াতে, এরপরে কিন্তু একটা ক্লাইমেট আমাদের এখানে হয়েছে। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, আবার ফিরছি শীঘ্রই। দর্শক সাথেই থাকুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য। জুলকারনাইন স্যার, আমি আপনার কাছে আসতে চাই। সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে আমরা অনেক রকম তথ্য পাচ্ছি যে তথ্যগুলো আসলে শঙ্কা সৃষ্টি করছে। যেমন আমরা দেখলাম যে অস্ত্রের চালান দেশে ঢুকেছে এবং জাল টাকার তথ্য, যে তথ্যটা আপনি নিজেই রিভিল করে সবার আগে শেয়ার করেছিলেন। মানে আসলে এখন কিভাবে সরকার এটা মোকাবেলা করবে এবং কোন পর্যায়ে আছে এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত? আপনার মন্তব্য শুনুন। ধন্যবাদ জেসন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার আগে আমি যেটা বলতে চাই যে আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি বিভিন্ন দেশে যখনই যাচ্ছেন, দেশের ভেতরেও গণমাধ্যমকে সবসময় বলছেন তারা নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করছেন, নির্বাচন করার জন্য তারা খুবই আগ্রহী, তারা নির্বাচন করতে চান, এটা তাদের একমাত্র ম্যান্ডেট, এটা তাদের এখন একমাত্র লক্ষ্য। কিন্তু আসলে কি আমরা তাদের এরকম কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি কিনা? আমার মনে হয় যে আমাদের কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে না।
ওকে, আমরা এটা ফ্রিজ হয়ে আছে স্ক্রিনে, আমরা দেখছি অডিও ঠিক আছে। আমরা কি সেক্ষেত্রে আমি একটু পরে স্যার আপনার কাছে আসি। রোমিও, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির সামনে নির্বাচন, আসলে কি ধরনের কনস্পিরেসি হচ্ছে? যেমন আমরা তো পাশের দেশের কনস্পিরেসির কথাও শুনছি। তো আবার আওয়ামী লীগকে নির্বাচন অনেকে দেখতে চায়, আসলে কি হতে যাচ্ছে? আওয়ামী লীগকে দেখতে চায়, এটা কোনো কনস্পিরেসি না। আর কনস্পিরেসি কি হচ্ছে, এটা আমার বলতে গেলে পরে বুঝতে হবে যে আমি নিজে কনস্পিরেসির পার্ট। সো আমি যেহেতু কনস্পিরেসির পার্ট না, সেক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা গ্রুপ খুব চাইছে ইলেকশনটা ডিলে হোক, যে কোনো মূল্যে ইলেকশন যাতে না হয়। ইলেকশন হলে অনেকের যে বিনা মানে তাদের যে আর্থিক উৎস সৃষ্টি হয়েছে, মানে নদীর ফোয়ারার মতো, সেগুলো বন্ধ হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছেন যারা এখন এখানে ইনভেস্ট করছেন। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এবং ভবিষ্যৎ সমৃদ্ধিশালী বাংলাদেশের জন্য একটা নির্বাচন খুবই জরুরি। সেক্ষেত্রে নির্বাচনটা যাতে কোনোভাবে ভণ্ডুল না হয়, এই কারণে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনী রয়েছে, তাদেরকে এই অ্যাসুরেন্সটা দেওয়া যে একটা সুন্দর ইলেকশন করার জন্য যে পরিস্থিতি, যে ক্ষেত্র, সেটা সৃষ্টি করে। সেখানে আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত নির্দেশনার কোথাও কোথাও ঘাটতি রয়েছে। কিছু মিটিং আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হয়েছে, কিন্তু আমরা এখনও জানি যে এক ধরনের সংশয় সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমার মনে হয় যে খুব শীঘ্রই আপনি দেখবেন যে এবি পার্টি, খুব ইনফ্লুয়েন্সিয়াল একটি রাজনৈতিক দল, তারা 100 জন প্রার্থী ঘোষণা করবে এবং তার ভেতর দিয়ে বোঝা যাবে যে বাংলাদেশে এবি পার্টির যে কোনো মুভমেন্ট আমি খুব গুরুত্বপূর্ণভাবে দেখি। কারণ এবি পার্টি অলওয়েজ তারা সকল পলিটিক্যাল পার্টির সাথে যে তাদের এক ধরনের এঙ্গেজমেন্ট আছে, তারা দৃশ্যত এই সূচনা করবে যে হ্যাঁ, আমরা যে নাম ঘোষণা করলাম এরা অফিসিয়ালি করছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, তারা ফুললি এঙ্গেজড উইথ দিস ইলেকশনটা হচ্ছে, এটা আপনি মনে করছেন। ওকে, স্যারকে আমরা পেয়েছি আবার। স্যার, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমি একটু উল্লেখ করি এখানে, বাংলাদেশ মায়ানমার সীমান্তে 60টি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকেছে, এরকম একটি তথ্য আপনি জানেন। এবং পাশাপাশি আমরা জাল টাকার বিষয়ে যে কথা বলছিলাম। সো এরকম একটা পরিস্থিতিতে কিভাবে, মানে সরকার কিভাবে মোকাবেলা করবে নানান রকম ষড়যন্ত্র? বাংলাদেশের ভেতরে কেবল মায়ানমারের সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বিষয়টা এরকম না। রাজশাহী, সাতক্ষীরা, সিলেট, এই সকল পয়েন্ট দিয়ে বাংলাদেশের ভেতরে অস্ত্র ঢুকছে। এবং জাল টাকার বিষয়টা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা গত কয়েক মাস ধরে বাংলাদেশি টাকার হুবহু টাকা তাদের নিজস্ব ফ্যাসিলিটিতে প্রিন্ট করে আমাদের দেশের ভেতরে প্রবেশ করাচ্ছে বিভিন্ন ভাবে। এবং তাদের এই দেশের ভিতরে তাদের যে বিভিন্ন রকমের এজেন্ট আছে, তাদের যেই সোর্স নেটওয়ার্ক আছে, তারা এগুলা ব্যবহার করে এগুলো একেবারে সর্বত্র আপনার বিলি করার ব্যবস্থা করেছে। আপনি দেখবেন আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 350 মতো অ্যাকাউন্ট আমি নিজে ডিটেক্ট করে আমি এগুলো বিভিন্ন সংস্থার কাছে পাঠিয়েছি, তারা নিশ্চয়ই কাজ করছেন এগুলা নিয়ে। তো এই যে অ্যাকাউন্ট যা যা আছে এগুলা, এবং এই যে টাকা, যেটা আপনি চিনতে পারবেন না, আপনি খালি চোখে চিনতেই পারবেন না। আমাকে গত কয়েকদিন ধরে অনেকে স্যাম্পল পাঠাচ্ছেন, এটা দেখতে এটা পুরাই বাংলাদেশি টাকার মতো। এটাতে কারণ একটা সরকার যখন কোনো কিছু করে, একটা দেশের সরকারের পৃষ্ঠপোষকতা যখন কিছু একটা ঘটে, সেটা তো আর আপনি নিশ্চয়ই কোনো সাধারণ লেভেলের কাজ হবে না। তো তারা যেহেতু এটা আসলে মেশিনও ডিটেক্ট করতে পারছে না, এরকমই জাল, তো সাধারণ মানুষকে কি করে মানে আমরা সতর্ক করতে পারি? সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আর কি, সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি এটার কাউন্টার করতে সরকারের তেমন কোনো পদক্ষেপ, কিছু এজেন্সি ছাড়া আর কেউ এটার বিষয়ে কোনো গুরুতর পদক্ষেপ নিয়েছেন এমন কোনো কিছু আমার নজরে আসেনি। এবং এই টাকার অ্যামাউন্ট কিন্তু বেশ বড়, প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো, যা আপনার বাজেটের 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হবে আর কি বাংলাদেশে। হ্যাঁ, প্রায় 4 ভাগের 1 ভাগ বাংলাদেশি বাজেটের। তো এই পরিমাণ টাকা যদি আপনি অর্থনীতিতে ঢুকে, তাহলে কি আপনি চিন্তা করতে পারেন যে কি ধরনের ড্যামেজ হতে পারে আপনার ইকোনমিক যেই ফ্রেমওয়ার্ক আছে এখানে। পাশাপাশি অনেক অবৈধ অস্ত্র ঢুকছে, আপনার পিস্তল, সেমি অটোমেটিক ওয়েপন্স, এগুলো যারা ভেতরে ঢুকাচ্ছে তারা নিশ্চয়ই একটা টার্গেট নিয়ে ঢুকাচ্ছে। পাশাপাশি আমাদের মায়ানমার বর্ডারে আজকেও কিছুক্ষণ আগে একটা মাইন বিস্ফোরণ হয়েছে। এবং
আমাদের সরকারের তরফ থেকে তারা বলেছেন যে তারা আরাকান আর্মির সাথে নেগোসিয়েশন করছেন, কথাবার্তা বলছেন, কিন্তু আমার জানা মতে এখনো ওরকম তারা কোনো রকম নেগোসিয়েশনেই পৌঁছাতে পারেন নাই। তো তারা বলছেন যে তারা নির্বাচন করবেন, তারা বলছেন যে তারা নির্বাচনের জন্য রেডি সবকিছু করছেন, কিন্তু আমরা এখনো নির্বাচনের ডেটটাই কিন্তু জানি না। আমরা জানি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, বাট দের ইজ নো স্পেসিফিক ডেট যে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ না 10 তারিখ। তো এই অনিশ্চয়তাগুলো তাদের কাটানো উচিত। পাশাপাশি নির্বাচন ঘিরে আপনার নির্বাচনের যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশে ফাংশনাল ইনস্টিটিউশন যদি বলতে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই বাহিনীগুলাই কাজ করে আপনার নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ঠিকঠাক রাখছে। তো এই বাহিনীগুলোকে ঘিরে যখন ক্রমাগত আপনার গুজব ছড়ানো হচ্ছে, এদেরকে বিভিন্নভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং ব্যক্তির সাথে প্রতিষ্ঠানকে জড়িয়ে অত্যন্ত নোংরা ভাবে প্রচারণা চালানো হচ্ছে। এবং আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি এই সরকার আসার পরে একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন করা হয়েছে, পিআইবি থেকেও ফ্যাক্ট চেকিং করা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেকিং নামেও কিছু একটা আছে, যারা ধরেন প্রধান উপদেষ্টা বিষয়ে কোনো কিছু আসলে অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আসলে ফ্যাক্ট চেক ট্যাক চেক করে একেবারে এটা ভুয়া, এটা এটা বানোয়াট, এটা এই সব তারা বলতে থাকে। গত কয়েকদিনের যে নোংরামি আমরা দেখলাম, এই নোংরামি নিয়ে কিন্তু তারা কোনো রকম ফ্যাক্ট চেক এখন পর্যন্ত করে নাই। এর কারণটা কি? এর কারণটা আমি আপনাকে বলি। এই নোংরামি যখন ঘটে তখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ব্যক্তি আছে মুস্তাইন বিল্লাহ জহির, মুস্তাইন জহির নামে আমরা ওকে চিনি। ও একসময় ফরাদ মাজারের বাজারের ব্যাগ নিয়ে ওর পেছন পেছন ঘুরতো। তারপরে ওর প্রমোশন হয়, প্রমোশন হয়ে বোধহয় সে ওই ছোটনের সাথে কিছুদিন খাটে। এখন সে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সহকারীতে হয়েছে। এই সহকারী যখন ওই যে সোলেমান যখন দাবি করে বসলো গুজব টুজব এগুলা হচ্ছে, এপিসি বাইরে হয়েছে কি হয়েছে, সে তখন একজন ব্যক্তিকে পাঠায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে যে সেন্ট্রাল ক্যামেরার রুম আছে সেখানে সে একজনকে পাঠায় গিয়ে এপিসির ফুটেজ কালেক্ট করার জন্য। উদ্দেশ্য ছিল সেটা ওকে সাপ্লাই করবে যেন সে মানুষকে আরো বেশি করে মানুষের মধ্যে উল্টাপাল্টা রকমের ভীতি ঢুকাইতে পারে। কিন্তু যেখানে তোর এপিসি, তুই ফুটেজ নিয়ে তোমার কাজটা কি অ্যাকচুয়ালি? এই যে ধরেন এই ধরনের যে তারা কোঅর্ডিনেশন করছে কি উদ্দেশ্যে করছে, এবং এই লোকগুলাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স কে দিল এখানে গিয়ে বসার জন্য? আপনি প্রধান উপদেষ্টার উপরে কার্যালয়টাকে পাঠাচ্ছেন, তারা আপনি চায়না পাঠাচ্ছেন, তারা আপনি আমেরিকাতে পাঠাচ্ছেন, কারণটা কি? আপনি আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন এদের মাধ্যমে? কিন্তু এবং সে যদি এদেরকে অ্যাপয়েন্টেড হয় তখন তো ঢুকতেই পারবে, তখন তো বসতে হ্যাঁ পারবে। অবশ্যই ঢুকতে, বাট অ্যাপয়েন্টমেন্ট হওয়ার একটা প্রসেস আছে। আপনার একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে না? আপনি যে একজন সঠিক ব্যক্তি, আপনি যে কোনো রকমের বাটপার না, আপনার কোনো ক্লিয়ারেন্স লাগবে না, আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এখানে ঢোকেন নাই। তো আপনি ওইখানে বসে থেকে দেশের সশস্ত্র বাহিনীর বিষয়ে বিশদগার, এবং এই লোকটা বিভিন্ন রকমের পেজ চালায়, বিভিন্ন রকমের আপনার প্রভোকেটিভ পেজ সে পরিচালনা করে, সে বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথেও আবার নিজেকে ইনভলভ করেছে যেগুলা বেশ ক্রেডিবল অর্গানাইজেশন, বিভিন্ন ক্রেডিবল ব্যক্তির সাথে তো অ্যাসোসিয়েশন আছে। তো এই যে ধরেন এই ধরনের ইভিল মাইন্ড যারা আছে পেছনে, নেপথ্যে যারা আছে, এদেরকে কে আশকারা দিচ্ছে? এই আশকারা তো বন্ধ করতে হবে। আশকারা যদি আপনি বন্ধ না করেন, আপনি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি একদিকে বলছেন আপনি ইলেকশন করতে চান, আরেকদিকে আপনার দেশে জাল টাকা, অস্ত্র, ওদিকে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা আরো ঢুকছে বাংলাদেশের ভিতরে। আমাদের চিফ অ্যাডভাইজারের যে কি হাই রিপ্রেজেন্টেটিভ নাকি রোহিঙ্গা দেশে ফেরত পাঠাবেন, উনি আসার পরে কত লক্ষ, প্রায় 1 লক্ষ রোহিঙ্গা হইলেও কমপক্ষে বাংলাদেশে ঢুকছে গত 1 বছরে। ফেরত পাঠানোর পরিবর্তে আরো নিয়ে আসছেন ওনারা। আমি একটু অন্য বিষয় দিয়ে শুরু করি, তাহলে আপনাদের সুবিধা হবে। যে আমার বন্ধু সামি যেটা বলছিলেন যে একটা সরকারের প্রচ্ছন্ন ধরনের সহযোগিতা আছে বর্তমান সময়ে ট্রাভেল ক্রিয়েট করে রাখার জন্য। আমি এটাকে বলবো যে এটার একটা সলিড জায়গা আপনি দেখতে পাবেন যে একটা দেশে বসে, একটা পার্টিকুলার ওয়েস্টার্ন দেশে বসে বা আরও 2-3টা দেশে বসে বাংলাদেশের নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করছে। আপনি কি, যদি সরকারের এর সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকতো, আপনি কি শুনেছেন বা আপনি কি দেখেছেন যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কোনো কমপ্লেইন বা কোনো ইস্যু এখানে তারা বলেছে যে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন, তোমার দেশে বসে একজন পলিটিক্যাল অ্যাসাইলাম হোয়াট এভার তার রাজনৈতিক পজিশন,
সে বাংলাদেশের নিরাপত্তার হুমকির মধ্যে ফেলছে, চরম হুমকির মধ্যে ফেলছে। তো এটা তো আপনি দেখেননি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে, যদি এটা সরকার এটার সাথে সম্পৃক্ত না থেকে থাকে, আপনি দেখান এর আগে থেকে তো বহুদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের কুয়ের এই যে মিথ্যা তথ্যের মাধ্যমে যেগুলো করা হয়েছে, এই সরকার যদি এটার সাথে সম্পৃক্ত না থেকে থাকে, তাহলে এই ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে কেন এর প্রতিবাদ জানাচ্ছে না? না, তুমি আমাকে একটা কথাই বলো না, এই যে এতদিন যে গুজব হইলো, এতগুলা যে তাদের ফ্যাক্ট চেকিং কি খুলছে, এগুলা খুলে রাখছে, দ্বিতীয়টাতে আসছি। ফর এ সিঙ্গেল টাইম তারা একটা বারও এগুলাকে ডিবাঙ্ক করে নাই কেন? কারণটা কি? দ্বিতীয় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এইটা সরকার যখন করেনি, সরকার কি এই কথাগুলো বলছে যে এইটার মাধ্যমে আপনারা যারা গুজব ছড়াচ্ছেন আপনারা থামুন, আপনারা বাংলাদেশের মানুষের সাথে, সরকার কি এই কাজটা সরকারের না? এটা কি কেবলমাত্র সেনাবাহিনীর কাজ যে সেনাবাহিনী এসে বলবো যে না আমি কোনো কু করি নাই? এটা কি সেনাবাহিনী বলতে পারে? বলতে পারে না। তোমাকে আমি আরেকটা ইনফরমেশন একটু জাস্ট দিয়ে রাখি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এই ব্যক্তির কাছে কিছু অলরেডি গিয়েছেন, ধর্ণা দিয়ে আসেন পোস্টিং এর জন্য। ফ্রান্সে থাকে এক দূতাবাস, আমাদের যে দূতাবাস আছে ওখানে অ্যাম্বাসেডর, হি ইজ এ টোটালি আওয়ামী লীগ সিম্পাথাইজার। সেই লোকটা সে কোলের মধ্যে বসা নিয়ে রাখছে এখনো পর্যন্ত। আমি জানি, কারণ আমার বাংলাদেশে এক সাংবাদিক আসছিল ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট নিয়ে, আমি তার এখানকার লোকাল হোস্ট ছিলাম, সেইটা 4 মাস ফেলাই রাখছিল, এই 2 মাস ফেলে রাখছিল এই। না, দিস আর ভেরি অবনক্সিয়াস। ওইখানে ফ্রান্সে देयर আর 2 অফিসার্স 5 বছর ধরে আছে এরা। ফর 5 ইয়ার্স দোজ পিপল আর পোস্টেড দেয়ার। এই ননসেন্স ক্রিয়েচারের জন্য ওরা আসতে পারতেছে না, ওদেরকে পোস্টিং পাঠানো যাচ্ছে না। আনফরচুনেটলি আমার কাছে মনে হয়েছে এই সরকার যদি তাকে প্রচ্ছন্নভাবে সহযোগিতা না করে থাকে, তাহলে কিসের জন্য এবং কেন এর প্রতিবাদ করছে না? শুধু প্রতিবাদ না, প্রতিবাদের পাশাপাশি যদি আপনি দেখেন যে চাইলে পররাষ্ট্র দপ্তর থেকে ওদের দেশে পররাষ্ট্র, আমি কথা বলেছিলাম ফ্রেঞ্চ একজন ডিপ্লোম্যাটের সঙ্গে, তিনি বলেছেন যে এটা আমাদের লাইক ইন্টারনাল অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি আছে তারা দেখবে, কিন্তু এখানে কনসার্নটা হচ্ছে আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এখানে যদি সত্যি মানুষ দিন রাতে নেমে আসতো, সত্যি যদি এখানে বড় ধরনের কোনো ক্যাওয়াস হতো, এই দায়ভারটা কে নিত? ওই ডিপ্লোম্যাট আমাকে একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে দেখো, তোমার বাংলাদেশে যতক্ষণ ক্যাওয়াস থাকবে, যতক্ষণ সংকট থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই দেশে থাকা কোনো, মানে তাদের দেশে থাকা কোনো অ্যাসাইলাম সিকার বা পলিটিক্যাল অ্যাসাইলামকে তারা বাংলাদেশে পাঠাচ্ছে না। তার মানে বাংলাদেশে এই ট্রাবল হওয়াটা কারোর জন্য ভবিষ্যৎ প্যারিসে লাক্সারিয়াস লাইফ লিড করাটা হয়তো সুযোগ সৃষ্টি করে দেয়। আর আমাদের মতো মানুষ যারা আমরা এখানে দেশে প্রতিদিন একটা অসহায়ত্বের মধ্য দিয়ে দেখছি যে বাংলাদেশের একটা উন্নয়নমুখী দেশে যাওয়া প্রয়োজন ছিল, সেই মানুষগুলো আমরা আরো হতাশ হয়ে যাচ্ছি বর্তমান পরিস্থিতিতে। ওকে, এখন এই যে প্রচারণা হলো যে কেউ কু হচ্ছে, এই ধরনের প্রচারণা, এটা সেনাবাহিনীর ভেতরে কোন রকম প্রতিক্রিয়া আসলে সৃষ্টি করেছে কিনা, বা এই যে বিচার প্রক্রিয়া সেনা আইনে, সামরিক আইনে না হয়ে প্রচলিত আইনে হচ্ছে, এই বিষয়টা একটু শুনি। দেখুন, আমি আমার সেনাবাহিনীকে যতটুকু চিনি, আমি সেনাবাহিনী কভার করেছি দীর্ঘদিন। সেনাবাহিনীর সাথে আমার সম্পৃক্ততা বিএনসিসির ক্যাডেট হিসেবে দীর্ঘ বছরের। বহু অফিসারকে আমি দেখেছি, বহু প্রভাবশালী অফিসারকে দেখেছি। আমার গবেষণার জন্য অনেক সেনা কর্মকর্তাদেরকে আমি পেয়েছি, মনে করেন দীর্ঘ বছর ধরে। সেনাবাহিনী কু করবে এই ধরনের চিন্তা ভাবনা 80s শেষ হয়ে গেছে। লিটারেলি 80s যদি আপনি ওই সময় স্টেট ডিপার্টমেন্টের কিংবা আপনি ওই সময় যদি সিআইএর ডকুমেন্টগুলো পড়েন, তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে জেনারেলরা বলছে যে বাংলাদেশে এই ধরনের কালচার পুরো সিস্টেমটাকে কলাপস করে দিচ্ছে। কিন্তু এই সিস্টেমটা যদি কলাপস করে দিতে পারে তারা, মানে এইখানে যদি কেউ এটা করে দিতে পারে, তাহলে কিছু মানুষ যারা এখন সুবিধাভোগী তারা অনেক বেনিফিশিয়ারি হবে। এই কারণে যে আপনারা দেখেছেন 111-এ কি হয়েছিল। 111-এ ঠিক একটা চক্র, যেই চক্রটা সেই সময় বিএনপিকে ভিলেন বানিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল, তারা কিন্তু একটা স্বৈর শাসক দীর্ঘদিন পালন করেছে। আর 111-এর সেই কর্মকর্তারা অনেকেই, আমার বাড়ি ভাইয়ের সঙ্গে, উনি আমেরিকাতে আছেন, বাড়ি ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল সেদিন, বাড়ি ভাই বলতেছেন যে আমরা পুরো ফাঁদে পড়ে গেলাম একটা কমিউনিটির। হ্যাঁ, গহর রিজভী তখন ইন্টারভিন করে তখন একটা রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরে নিতে পেরেছিলেন, রাজনীতি বলতে নির্বাচনের দিকে নিয়েছিলেন, কিন্তু শেষ হলো কি দিয়ে? শেখ হাসিনা
স্বৈর শাসক দিয়ে শেষ হলো, কিন্তু আমরা তো চাই না সেরকম হোক। এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ, আমি যাদের সাথে দেখেছি, কথা বলেছি, তারা সত্যিকার অর্থে, যারা পলিসি মেকিং, তারা সত্যিকার অর্থে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চায়, এবং তারা চায় যে ডেমোক্রেসি বাংলাদেশে যদি প্রিভেইল করে, তাদের সন্তান, তাদের বাচ্চারা একটা সুন্দর দেশ বাংলা দেখতে পাবে এবং বাংলাদেশের একটা প্রসপারাস দিকে এগিয়ে যাবে। ওকে, একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা সেফ এক্সিট শব্দবন্ধ খুব ব্যবহৃত হতে দেখছি। এর মাঝে আপনি জানেন যে জুলকার নাইন সাহেব, আপনার কাছে আসি, যে নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে, যখন সময় আসবে তখন আমরা এদের নাম উন্মুক্ত করব। এবং অনেকেই সেফ এক্সিটের চিন্তা করছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি উপদেষ্টারা এরকম সেফ এক্সিটের কথা ভাবছে কিনা? সেফ এক্সিট অথবা আপনার বিপ্লবের সাথে তারা বেইমানি করেছে, অথবা বিপ্লবের স্পিরিটের সাথে তারা বিট্রে করেছে, আমার মনে হয় যে নাহিদ খুব ভুল কিছু অ্যাকচুয়ালি বলে নাই। সে যা বলেছে সে বেশ বুঝে শুনেই বলেছে। এবং আমি তো আসলে নিজেও রিপোর্ট করেছি। ধরেন আপনাদের একজন উপদেষ্টা আছেন, তার পরিবারের সাথে নসরুল হামিদ বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, এবং এমনকি নসরুল হামিদ বিপুর একটা পারিবারিক সোয়েটার ফ্যাক্টরি ছিল, হামিদ সোয়েটার্স, যেটাতে নসরুল হামিদ এবং তার ভাই ইন্তেখাবুল হামিদ দুজনই পার্টনার ছিলেন। আমরা দেখেছি, প্রমাণ পেয়েছি 2021 সালে এই ফ্যাক্টরিটা ওই উপদেষ্টার স্বামী মিস্টার আবু বকর সিদ্দিকী, আমি উপদেষ্টার নামই বলে দিতে পারি, সৈয়দ রেজওয়ানা, ওনার হাজবেন্ড এবং ওনার ছেলের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। তো আমি অনেক চেক করলাম যে এত বড় একটা ফ্যাক্টরি, প্রায় 600 লোকের মতো এখানে কাজ করে, বিশাল বড় এলাকা নিয়ে নারায়ণগঞ্জে, এটার মূল্য আমি অনেকের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম, মেশিনারিজ, ল্যান্ড, বিল্ডিং সহ 4 থেকে 500 কোটি টাকার মতো মূল্য হবে কমপক্ষে হলেও, ইফ 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 নট লেস। তো আমি কোন রকমের এভিডেন্স পেলাম না যেটা কিভাবে ট্রান্সফার হয়েছে, কোন প্রক্রিয়া অ্যাকচুয়ালি ট্রান্সফারটা হয়েছে। পরবর্তীতে আমি বিভিন্ন সূত্রে দেখলাম, জানতে পারলাম যে ওনার হাজবেন্ডের সাথে এই পরিবারের খুবই খুবই ক্লোজ রিলেশনশিপ আছে, এবং উনি সম্ভবত ওনাদের বেশ কিছু বিষয় এখানে আটকে ছিল বাংলাদেশে, সেগুলা ক্লিয়ার করতেও চেষ্টা করেছেন। তো এটা তো বেইমানি না? এটা তো অবশ্যই বেইমানি। আপনার বন্ধুত্ব ছিল, আপনি এরকম একজন ব্যক্তিকে আনবেনই বা কেন যাদের সাথে এদের এতটা ঘনিষ্ঠতা আছে, তাই না? এছাড়াও আরো আরো অনেকেই আছেন এই আপনার চিফ অ্যাডভাইজার অফিসে বলেন, আশেপাশে বলেন, যাদের সাথে আওয়ামী লীগের অনেকের সাথেই আত্মীয়তা সম্পর্ক আছে, ক্লোজ রিলেশনশিপ আছে। তো এগুলা হয়তো অনেকে আগে থেকে জানতেন না, কেউ হয়তো জানতেন, ইচ্ছা করে এদেরকে অ্যাপয়েন্ট করেছেন, এবং অনেকে তো আছেন যারা এখনো আপনার বিভিন্ন ভাবে, এক উপদেষ্টার ভাই মোতালেব প্লাজায় দোকান কিনেছেন বলে আমরা শুনেছি, বাট এখনো ওটার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বাট তার কিছু ফোন কল রেকর্ড আমি শুনেছি, যেখানে সে লোকজনকে হোটেল রুমে নিয়ে গিয়ে আপনার উৎকোচ দাবি করছে যে আপনি আমাকে এত পার্সেন্ট দিবেন, আগে টাকা অ্যাডভান্স করবেন, তারপরে আপনার এখান থেকে নোহা হয়ে যাবে, নোহা হওয়ার পরে বাকি টাকা দিবেন। নোহা বোধহয় নো অবজেকশন কিছু একটা হবে আর কি। আবার ওই যে আমাদের ফয়েজ তাইয়েব, থাকরাল একটা কোম্পানি, ইন্ডিয়ান এবং সিঙ্গাপুরিয়ান কোম্পানি, থাকরাল বিগত সরকারের সময় ক্রমাগত আপনার কন্ট্রাক্ট পেয়ে আসছে একটার পর একটা। গত সরকারের সময় 12ই ফেব্রুয়ারি 2024 একটা প্রপোজাল তারা সাবমিট করেছে, ওই প্রপোজাল মে 2025 এই ফয়েজ সাহেব অ্যাপ্রুভ করেছে, তার মিনিস্ট্রির আন্ডারেই তো এজ প্রজেক্ট যেটা হয়, প্রায় $4.6 মিলিয়ন প্রজেক্ট। তো তাহলে আপনি কি করতেছেন অ্যাকচুয়ালি? আবার লাইক দিস আর অল রিডিকুলাস থিংস দ্যাট দে আর ডুইং। কোনো চেক এন্ড ব্যালেন্স নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই, কোনো রকম জবাবদিহিতা নাই। তো আমার কাছে মনে হয় না যে এরকম কোন রকমের ম্যাসিভ চেঞ্জ আমরা দেখেছি। যে হ্যাঁ, কিছু প্রোগ্রেস হয়েছে, এসএসসি কিছু কাজকর্ম করার চেষ্টা করছে, আবার এসএসসির কথা বলতে গেলে আবার ওই এনবিআর এর কথা চলে আসবে। একটা বেলাল হোসেন চৌধুরী লাস্ট রেজিমের একটা অন্যতম করাপ্ট একজন এনবিআর কর্মকর্তা, তার নামে ব্যাংক আপনার আদালতে নিষেধাজ্ঞা ছিল, সে 2 বার আদালতে নিষেধাজ্ঞা, তাকে গিয়ে কোর্টে, সে হায়ার কোর্টে গেছে, হায়ার কোর্ট ডিনাইড দ্যাট, তারপরে সামহাউ হি ম্যানেজ টু গেট এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য লোয়ার কোর্ট, সেটা দিয়ে সে তার যাওয়ার কথা ইন্দোনেশিয়াতে, লোক চলে গেছে অস্ট্রেলিয়াতে।
তাই না? অস্ট্রেলিয়াতে গিয়ে সে ওইখানে গিয়ে আপনার আবার ইয়ে করেছে সে, যখন আমি লেখালেখি করলাম তারপরে সে আবার ওখান থেকে চলে গেছে ইন্দোনেশিয়া দেশে এসে বলতেছে আমি ট্রানজিট নিয়েছিলাম। তো তুমি কি সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া সিডনি থেকে ট্রানজিট নিয়েছো ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য? তো এই যে ধরেন, এবং অনেক লেখালেখি করার পরে তারপরে তাকে দেওয়া হলো কোথায়, তার তার করাপশন পাওয়া গেল 5 কোটি টাকার, যে সে 5 কোটি টাকা তথ্য গোপন করছে সম্পদের। তারপরে তারা দেওয়া হলো কাস্টমস ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তারা পাঠিয়ে দেওয়া হলো, প্রেসিডেন্ট হিসেবে তারা পাঠিয়ে দেওয়া হলো। তো একটা লোক যার নামে দুদক, দেশের দুর্নীতি দমন কমিশন, 5 কোটি টাকার সম্পদ গোপন তথ্য পেয়েছে, আপনি তাকে পাঠা দিলেন ট্রাইব্যুনালের হেড বানায়া এক জায়গাতে, আবার কাস্টমস এর মধ্যে, হি ইজ গোইং টু বি দ্য জাজ। তারপরে অনেক লেখালেখি করলাম, অনেক কিছুর পরে তারে এখন দেখা গেল ওএসডি করছে। সাধারণ কর্মকর্তাদের নামে দুদকের মামলা হলে বরখাস্ত করা হয়। এই লোক দেশের রাজস্ব কর্মকর্তাদের ক্রিপ্টোকারেন্সির যে ইনভেস্টমেন্ট আছে, অনেকের ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্টের মূল কি হচ্ছে এই ব্যক্তি। দিস ম্যান শুড হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন। সেটা না করে সে এখন কি গায়ের মধ্যে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে। আপনি এনবিআর চেয়ারম্যানের কথাই বলেন, ভালো মানুষ। আমাদের শেষ করে দিতে হবে। আমি খুব সংক্ষেপে একটু জানতে চাই যে ইলেকশন নিয়ে স্যারের কি মনে হচ্ছে, যে ইলেকশন অন টাইম হবে কিনা এবং হলে কেমন হতে পারে? ইলেকশন অন টাইম হবে কিনা সেটা আমরা তখনই বুঝতে পারবো যদি ইলেকশনের একটা তফসিল আগামী 2 উইকস এর মধ্যে আমরা জানতে পারি। কারণ আপনি ইলেকশন যদি হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস পরে, আপনাকে তো এই মাসের মধ্যেই বলতে হবে আপনার ডেটটা কবে। লোকজনের প্রিপারেশন নাই, পিপল হ্যাজ টু প্রিপেয়ার, লাইক যে আপনি কে ইলেকশন করবে, পার্টিকুলার নমিনেশন দিতে হবে। এটা তো ছোট কোনো দেশ না, এটা লাইক সাইজে হয়তো ছোট, পপুলেশন অনেক বড়, আপনার ভোটার আছে প্রায় 12 কোটির মতো ভোটার আছে। এদেরকে আপনি প্রিপেয়ার করতে হবে না? একদম তাই। শেষ করে দিচ্ছি। জুলকারনাইন স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে।